স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আরুর ভয়ে বুক ধুকপুক করছে। সে ভীতু চোখে রুদ্ধের দিকে তাকায়। রুদ্ধের চোখ দিয়ে যেন আগুন ঝরছে এমন অবস্থা। সেইবার আরুর হাত জোরে চেপে ধরে গাড়ি থেকে টেনে বের করে। আরও কিছুটা আর্তনাদ করে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। হঠাৎ টের পায় কেউ তাকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতর নিয়ে যাচ্ছে। সে ভয়ে ভয়ে চোখ খুলে রুদ্ধের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে বাকরুদ্ধ হয়ে গিয়েছে, মুখ থেকে একটা কথা বের হচ্ছে না। তাও নিজেকে সামলিয়ে এবার ভয়ে ভয়ে বলতে থাকে, রুদ্র ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? প্লিজ ছাড়ুন, আমার খুব লাগছে হাতে। রুদ্ধর কোনো পরিবর্তন দেখা গেল না। সে হাত আরও জোরে চেপে ধরে, সামনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, তোকে জঙ্গলে মাটি চাপা দিতে নিয়ে যাচ্ছি, যেন কখনো কোনো ছেলের সঙ্গে কথা বলার আগেও বুক কাঁপে। আরুর চোখ বড় বড় হয়ে যায়। কোনো ছেলের সঙ্গে কথা বলার আগে বুক না কাঁপলেও রুদ্ধের এমন কথায় ওর পুরো শরীর ঠিকই কেঁপে গিয়েছে। আরও হাত পা কেমন যেন কাঁপছে। এর আগে ও রুদ্ধের হাতে অনেকবার মার খেয়েছে, কিন্তু কখনো এতটা ভয় লাগেনি। ওর চোখ যায় রুদ্ধের ঘাড়ের দিকে, নীল শিরাগুলো ভাসমান, চুলগুলো কিছুটা এলোমেলো। আরও কিছুক্ষণের জন্য চোখ স্থির হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে, রাগ, কেউ রাগ করলেও বুঝি কাউকে এত বেশি সুন্দর লাগে। কিন্তু এই ভাবনা বেশিক্ষণ স্থির হয় না। হঠাৎ রুদ্ধ আরুর হাত হ্যাচকা টান দিয়ে সামনের দিকে ছুঁড়ে ফেলে। আরু তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মাটিতে গড়িয়ে পড়ে। এতটা জোরে আঘাত লেগেছে যে সে ভয়ে চিৎকার করে ওঠে। গাছের একটি শক্ত অংশে ওর মাথায় কিছুটা বাড়ি লেগেছে। আরও ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। ওর চুলগুলো সম্পূর্ণ চোখে মুখে ছিটিয়ে আছে। সেইবার ভয়ে ভয়ে চোখের সামনে থাকা রুদ্ধের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে ওর কলিজা কেঁপে ওঠে। রুদ্ধের মুখ অন্ধকারের থেকেও ভয়ঙ্কর লাগছে। চারদিকের জঙ্গলে নিস্তব্ধতা চারপাশে ছেয়ে আছে। রুদ্ধ এবার হাঁটু গেড়ে বসে আরুর চুলের মুঠি পেছন দিক থেকে ধরে ওর মুখের কাছে টেনে নেয়। আর ঠোঁট কামড়ে ধরে ভয়ে। ওর মুখ থেকে একটি কথাও বের হচ্ছে না। এরই মধ্যে হঠাৎ রুদ্ধ চাপা কণ্ঠে বলতে থাকে, এবার বল, তোকে কি শাস্তি দেওয়া যায়? তোর সাহস কি করে হয় অন্য একটা ছেলের হাত ধরার? এসব নষ্টামি করার জন্য তুই কলেজে যাস? আরও চোখ বন্ধ করে নেয়, ভয়ে ভয়ে বলতে থাকে, না রুদ্র ভাইয়া, প্লিজ, আপনি ভুল বুঝছেন আমায়। এমন কথা যেন রুদ্ধের মেজাজ আরো বেশি বিগড়ে যায়। সে ওর হাতের বাঁধন আরেকটু শক্ত করে। ফলস্বরূপ আরো ব্যথায় আরো বেশি আর্তনাদ করে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে বোকা পেয়েছিস তুই? তুই কখন কি করিস সেসব কিছু আমি জানি না। এত বড় স্পর্ধা আমি তোকে দেইনি যে তুই অন্য ছেলেদের সংস্পর্শে যাবি। আরও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে সাহস করে চোখ মেলে তাকায়। এরপর সহসা কণ্ঠে বলতে থাকে, আপনি কেন এত অধিকার বোধ দেখাতে আসেন রুদ্র ভাইয়া? আপনার কি, আমি কার সঙ্গে কথা বলি না বলি তাতে আপনার কি? আপনি তো ঠিকই আপনার জীবনে অন্য মেয়েদের সংস্পর্শে আসা। আর কিছু বলতে পারে না। ওর আগেই সজোরে একটি থাপ্পড় খায় গালে। সঙ্গে সঙ্গে আরুর মাথাটা কিছুটা কাত হয়ে যায়, পাথর হয়ে বসে থাকে। হাতের 5টা আঙুল ফর্সা গালে স্পষ্ট দেখা যাচ্ছে। রুদ্ধ এবার আরুর বাহুদয় চেপে ধরে রাগী কণ্ঠে বলতে থাকে, এই কলিজা কাঁপে না এসব বলতে? হ্যাঁ, অনেক বড় কলিজা হয়ে গেছে তাই না তোর? কোন চোখ দিয়ে দেখেছিস আমি অন্য মেয়েকে স্পর্শ করেছি? বল, উত্তর দে, না হলে তোকে আমি এখানেই পুঁতে রাখবো আজকে। আরু আর সহ্য করতে পারে না, জোরে ডুকরে কান্না করে দেয়। এই কান্নার আওয়াজ যেন রুদ্ধের কানে তীরের মতো বাজে। সে এক হাতে আরুর গাল জোরে চেপে ধরে পুনরায় বলতে থাকে, কাঁদবি না রোজবাট, তোর কান্নার আওয়াজ আমার মন গলাতে পারবে না। তুই কি আমাকে ভালো মানুষ মনে করেছিস যে তোর ওই ন্যাকা কান্নায় আমার মন গলে যাবে? এসব ভুল করার আগে মাথায় থাকেনি? এবার এর শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যা। আরও গুমড়িয়ে ওঠে, গাল আর বেশি লাল হয়ে যায় হাতের চাপে। ওর সমস্ত শরীর ব্যথায় অবশ হয়ে যাচ্ছে। শরীরে এক ফোঁটা জোর পাচ্ছে না। তারপরও সে কোনো মতে নিজেকে সামলে বলতে থাকে,
ক্ষমা করে দিন প্লিজ রুদ্র ভাইয়া। রুদ্ধ এবার কিছুটা ঝুঁকে বাঁকা হেসে বলতে থাকে, এই মেহমাদ খান রুদ্ধের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নাই। আরু ধর ফুরিয়ে ওঠে, চোখ বড় বড় হয়ে যায়। হঠাৎ সে হাতের কাছে কিছু একটা অনুভব করে। সে তাকাতে যাবে ওর আগেই তীব্র ব্যথা অনুভব করতে থাকে। চিৎকার দিয়ে বলে, আহ রুদ্র ভাই প্লিজ ছেড়ে দিন, আমার খুব লাগছে, আমি আর কখনো করব না, ক্ষমা করে দিন। আহ রুদ্ধ এক দৃষ্টিতে আরুর ব্যথাতুর চোখের দিকে তাকায়। জঙ্গলে ভেজা মাটি রক্ত রক্ত হয়ে গিয়েছে। আরু এবার হাত পা ছুটতে থাকে। রুদ্ধ এখনো কাচের টুকরো আরুর হাতে জোরে শক্ত করে চেপে ধরে রেখেছে। ফলে এতে ওর নিজের হাতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আরুরও। দুজনের হাত কাচের টুকরো শক্তভাবে গেঁথে গিয়েছে, কিন্তু রুদ্ধের চোখে মুখে কোনো ব্যথার ছাপ নেই। আরও এবার চিৎকার করে কান্না করতে থাকে। এক নিমেষে রুদ্ধ ওর কপাল ঠেকিয়ে দেয় আরুর কপালে। ঠান্ডা শীতল অনুভূতি শরীরের প্রতিটি রন্ধ্রে ছড়িয়ে পড়ে তাদের। রুদ্ধের নিঃশ্বাসের তীব্রতা গালের পাশে স্পষ্টভাবে অনুভব করে আরু ডুকরে কেঁদে ওঠে। কাপা কণ্ঠে ফিস ফিস করে বলে, কষ্ট হচ্ছে রুদ্র ভাইয়া। রুদ্ধ চোখ বন্ধ করে। একদম নিস্তব্ধ হয়ে খুব আস্তে করে ফিস ফিসিয়ে বলে, আমারও কষ্ট হয় রোজবাট। আরও ফুপিয়ে ওঠে। ঠোঁট চেপে ধরে কান্নায় আটকে আসা গলায় বলে, ছেড়ে দিন। রুদ্ধ নড়ে না। ওর কণ্ঠ ভারী হয়ে আসে। গভীর শ্বাস টেনে বলে, ছাড়বো না। আরও এবার শক্ত হয়ে যায়। পালিয়ে যাব আমি। রুদ্ধ ঠোঁটে এক চিলতে অদ্ভুত হাসি টেনে আনলো। ধীর কণ্ঠে বলল, আবার ধরে নিয়ে আসবো। আরও হৃদয় কেঁপে ওঠে। পুরো শরীর শীতল হয়ে আসে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে যেন। অসহায় চোখে তাকিয়ে বলে, মরে যাব আমি। রুদ্ধ নিঃশব্দে ওর মুখটা আর ওর গালের সঙ্গে স্পর্শ করে। নিঃশ্বাস মিশে যায় দুজনের। গভীর স্থির কণ্ঠে বলে, পরের জন্মে আবার বন্দি করে নিব। আরও চুপ হয়ে যায়। ওর শরীর আর সায় দিচ্ছে না। রুদ্ধর হাত ধীরে ধীরে আলগা হয়ে আসে। আর ওর চোখ নিভু নিভু হয়ে যায়। রুদ্ধ কাচের টুকরোটা হাত থেকে বের করে, ফলে রক্ত গড়িয়ে পড়ে মাটিতে। দুজনের হাত থেকে রক্ত ঝরছে। আরুর শরীর সম্পূর্ণ অবশ হয়ে যাচ্ছে। আর সোজা হয়ে বসে থাকতে না পেরে রুদ্ধের কাঁধের উপর মাথা ঠেকিয়ে দেয়। হাতের ব্যথা, শরীরের ব্যথা তাকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিচ্ছে। কোনো কিছু প্রতিবাদ করার মতো শক্তি ওর মধ্যে নেই। রুদ্ধ এক হাত দিয়ে আরুকে আগলে নেয়। আরও প্রায় অচেতন হয়ে পড়ে যাবে এমন সময়ও ঠোঁট দিয়ে স্পষ্ট স্বরে বলতে থাকে, আপনি কি জানেন রুদ্র ভাই, ভালোবাসা থেকেও ভয়ঙ্কর এক জিনিস আছে, তা হলো অস্পষ্টতা। রুদ্ধ চোখ বন্ধ করে আরুর চুলের সুবাস নেয়। চুলের মধ্যে মুখ গুজে বলতে থাকে, অস্পষ্টতাই সবচেয়ে নিরাপদ রোজবাট। স্পষ্টতা কখনো কখনো মৃত্যু এনে দেয়। আরও আর কোনো কথার উত্তর দিতে পারে না। সম্পূর্ণভাবে অচেতন হয়ে পড়ে রুদ্ধের শরীরের ওপর। রুদ্ধ অনুভব করতে পারে ছোট শরীরটি আর নড়াচড়া করছে না। সেবার আরুকে পাঁচ কোলে করে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যে এসে থামে একটি কাঠের তৈরি কুটিরের সামনে। কুটিরটির কাঠের তৈরি পুরনো দরজাটি আধা খোলা। উপরের দিকে কাঠের সিঁড়ি উঠে গেছে ছাদের দিকে, যেখানে ছোট্ট একটি বারান্দা ঝুলছে। রুদ্ধ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠে কুঠিরের ভেতর প্রবেশ করে। ঘরের এক কোণে কিছু পুরনো খড় ছড়ানো ছিটানো ছিল। ওর উপরেই আরুকে শুয়ে দেয়। রুদ্ধ এক পলক আরুর মুখের দিকে চায়। মুখটা ফ্যাকাশে, হাত থেকে রক্ত ঝরছে। সাদা পোশাকের এক অংশ লাল হয়ে গেছে। রুদ্ধ দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়, গাড়ির দিকে দৌড়ায়। গাড়ির দরজা খুলে ফার্স্ট এইড বক্সটা বের করে সে আবার কুটিরের দিকে ফিরে আসে। আরুর পাশে বসে দ্রুত ওর ক্ষতস্থান পরিষ্কার করতে থাকে। ব্যান্ডেজ পেঁচিয়ে দেয় সাবধানে। ওর হাতে যেন ব্যান্ডেজ করার সময় কেমন কেঁপে উঠেছিল। তারপর এক মুহূর্ত চুপ করে থাকে রুদ্ধ। আরুর চোখের দিকে শুকিয়ে যাওয়া পানির দাগ সে এক আঙুল দিয়ে ছুঁয়ে নিয়ে নিজের ঠোঁটে এনে আলতো করে স্পর্শ করে। গলায় ভারী একটা শ্বাস আটকে আসে। ফিসফিস করে কণ্ঠে বলে, আম সরি লিটল চেরি, আমি কন্ট্রোল করতে পারিনি।
আমি চাইনি তোর চোখে কান্না আসুক, কিন্তু কেন তোকে অন্যকে স্পর্শ করবে বল? আরুর দিক থেকে কোনো উত্তর আসে না। সে তো সম্পূর্ণভাবে নিস্তেজ হয়ে শুয়ে আছে। রুদ্ধ সে নিজের ছোট্ট শরীরটির উপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ভাইয়া, ওর এখনো বাসায় ফেরেনি। তুমি কি জানো ওর বিষয়ে কিছু? আয়ান পিছন ফিরে পিহুর দিকে তাকায়, সঙ্গে সঙ্গে অন্যদিকে দৃষ্টি নিয়ে বলতে থাকে, কথা হয়েছে। আসলে রুদ্র ভাইয়ের হসপিটালে কিছু জরুরি কাজ থাকায় আরোহীকে কলেজ থেকে নিয়ে সোজা হসপিটালে গিয়েছে। একটু পরে চলে আসবে, চিন্তা করার দরকার নেই। পিহু কিছুটা নিশ্চিন্ত হয়ে উত্তর দিল। ও আচ্ছা, ঠিক আছে। বলি পেছন দিকে ফিরে যখনই চলে যেতে লাগবে তৎক্ষণাৎ আয়ানের কণ্ঠস্বর ভেসে আসে। পিহু থেমে যায়। তোর না 1 সপ্তাহ পরে পরীক্ষার প্রিপারেশন কেমন? হ্যাঁ ভাইয়া, মোটামুটি ভালো। আচ্ছা ঠিক আছে, যা মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? রেজাল্ট ভালো হওয়া চাই উকিল ম্যাডাম। পিহু মুচকি হেসে উত্তর দিল, উফ, দোয়া করো ভাইয়া, যেন খুব তাড়াতাড়ি নিজের স্বপ্ন পূরণ করতে পারি। আমার দোয়া সবসময় তোদের উপর আছে। এবার যা, গিয়ে পড়তে বস। পিহু চুপচাপ চলে যায়। আয়ান সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ চোখ যায় ফোনের ওয়ালপেপারের দিকে। সে সেটির উপর আলতো করে চুমু খেয়ে বলতে থাকে, কিছু জিনিস গোপনেই সুন্দর উকিল ম্যাডাম। অন্ধকারে চোখ ধীরে ধীরে মেলল আরও। চারপাশটা ঘোলাটে লাগছে এখনো। মাথাটা ভারী মনে হচ্ছে, হাতটা ব্যথা করছে। বুঝতে পেরে অন্য হাত দিয়ে আলতো করে স্পর্শ করলো মাথাটা। সে এবার উঠে বসে ওর ব্যান্ডেজ করা হাতের দিকে তাকায়। তখনই মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ঘটনার কথা। ধরফরিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পায়ে হালকা কাঁপুনি লাগলো। কোথায় আছে এখন? চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। একটা ছোট কুটিরের কাঠের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নিচে নামলো সে। চারিদিকে শ্বাসরুদ্ধকর নীরবতা, কারণ এখন রাত হয়ে গিয়েছে, কিন্তু রুদ্ধ কোথায়? কোথাও দেখতে পাচ্ছে না তাকে। বুকের মধ্যে ধুকপুকানি বাড়তে থাকে আরুর। একটু সাহস করে সামনে পা বাড়াতেই হঠাৎ চোখ আটকে গেল রাস্তার ওপারে মেইন রোডের পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর গাড়ির ছাদে বসে আছে রুদ্ধ। এক হাতে একটা বিয়ারের ক্যান, অন্য হাতে গাড়ির ছাদে রাখা। মাথা উঁচু করে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছে। রাস্তার হলুদ লাইটের আলোয় ওর মুখটা স্পষ্ট দেখাচ্ছে। আর ওর বুক ধক করে উঠল। আরও সহসা কয়েক কদম সামনে এগুলো। ওর হৃদয়ে এক আকাশ পরিমাণ অভিমান জমে পাথর হয়ে আছে। গাড়ির সামনে এসে দাঁড়ালো। তখনই রুদ্ধ এক লাফে গাড়ির ছাদ থেকে নেমে আরুর সামনাসামনি এসে দাঁড়ায়। আরু হঠাৎ উপস্থিতিতে কিছুটা ঘাবড়ে গিয়ে 2 কদম পিছু হটে। রুদ্ধ আরুর দিকে তাকিয়ে তাড়াতাড়ি বলতে থাকে, তাড়াতাড়ি গাড়িতে উঠে বস, বাসায় ফিরতে হবে, সবাই টেনশন নিচ্ছে। আরু অবাকের চরম পর্যায়ে চলে যায়। অবাক হয়ে বলে, আপনি এসব কি ছাইপাশ খাচ্ছেন? রুদ্ধ এবার হাতে থাকা বিয়ারের ক্যানটা ছুঁড়ে ফেলে দেয়। তারপর আয়েশ ভঙ্গিতে বলতে থাকে, সব কিছুর কৈফিয়ত তোকে দেবো না, চুপচাপ গাড়িতে গিয়ে বস। ধৈর্যের বাঁধ ভাঙ্গিস না আমার আরো। আরও পাথর হয়ে যায়। এত কিছুর পরেও এমনভাবে কথা বলছে যেন কিছু হয়নি। সে অভিমানে বলতে থাকে, কোথাও যাব না আমি আপনার সঙ্গে। আপনি একা চলে যান, আমি নিজে একা একা যেতে পারবো। রুদ্ধ চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল। দেখ আরো, আমি এখন তোর গায়ে হাত ওঠাতে চাচ্ছি না, আমার মেজাজ গরম করিস না, চুপচাপ গাড়িতে উঠে বস। আরোর চোখ ছলছল হয়ে উঠল। কোনো এক অজানা কষ্ট বুকে ভার করে বসে আছে ওর। সে নাক টেনে বলতে থাকে, আপনি আমাকে মারলে আমি এবার বাসায় মামুনিকে বলে দিব যে তার ছেলে শুধু শুধু মারে আমায়। রুদ্ধ কিছুটা কপাল কুঁচকে গিয়ে বলতে থাকে, থাপড়ায় গাল লাল করে দেবো বেয়াদব। কলেজে গিয়ে যেগুলো করছিস সেগুলো আমি চাচ্চুকে বলে দিই, তখন তোকে বিয়ে দিয়ে দেবে কোন রিক্সাওয়ালার সঙ্গে, খুব ভালো হবে। আরও হতভম্ব হয়ে যায়। তারপর রেগে গিয়ে বলে, আপনার যা মন চায় তাই করুন রুদ্র ভাইয়া। আপনি খুব খারাপ, কখনো আমার সঙ্গে একটু ভালোভাবে কথা বলেন না। একটু ভালোভাবে কথা বলে কি হয়? সব সময় আমার চর মারেন আর হুমকি দেন আপনি।
অথচ ওই লিজা নামক মেয়ের সঙ্গে ঠিকই মিষ্টি করে কথা বলেন, শুধু আমার সঙ্গে কথা বলার সময় আপনার মুখের ভাষা একদম তেতো হয়ে যায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কারণ তুই এটারই যোগ্য। এখন তুই গাড়িতে উঠবি নাকি আমি তোকে এখানে ফেলে চলে যাব? আরও অবাক নয়নের রুদ্ধির পানে চায়। একে তো তাকে মেরেছে, আবার ওর উপর তাকে একা ফেলে রেখে যাওয়ার কথা কিভাবে বলছেন রুদ্ধ ভাইয়া? কোথাও একটু নরম করে কথা বলে রাগ ভাঙাবে তা না, ওর উপর আবার হুমকি ধমকানি দিচ্ছে। ওর বড্ড অভিমান হয়, অভিমান বুক ফেটে বেরিয়ে আসতে যাচ্ছে। রুদ্ধ কোনো উত্তর না পেয়ে গাড়িতে উঠে বসে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। আরও এবার হতভম্ব হয়ে যায়, সম্পূর্ণ ওর প্রত্যাশার বাইরে ছিল এসব কিছু। রুদ্ধ তাকে সত্যি সত্যি একা ফেলে রেখে চলে গিয়েছে। আরুর এবার হাউ মাউ করে কান্না করে চারিদিকে তাকায়। কেউ না এখানে, পুরো নির্জন রাস্তা, চারদিকে শুধু ঘন কালো গাছপালা, জঙ্গল। সেবার উল্টো পথে ধীরে ধীরে হাঁটতে থাকা সারা শরীর কেমন যেন কাঁপছে। চারদিক তাকিয়ে নাক টেনে বলতে থাকে, অসভ্য বদমাইশ কচুর ডাক্তার, কত বড় সাহস আমাকে একা ফেলে চলে যায়। আমি এর বিচার দেবো বাসায় গিয়ে, সব কিছু বিচার দেবো আমি। আমাকে অবলা পেয়ে অত্যাচার করছিস তুই, এর শাস্তি তো তোকে পেতেই হবে শালার অসভ্য ডাক্তার। অন্ধকার রাস্তায় একা একা হাঁটতে হাঁটতে আরও আপন মনে বকবক করছে। নিজের মনের ভয়কে ঢাকতেই এই কাজটি করা। চারদিকে সম্পূর্ণ অন্ধকার, কিন্তু তাও সে এগিয়ে যাচ্ছে। যে করেই হোক একাই বাড়ি ফিরবে এখন। কিন্তু হঠাৎ পেছন থেকে বিকট শব্দে দুটো বাইক ফুল স্পিডে এসে ওর সামনে পাশ কাটিয়ে দাঁড়িয়ে গেল। গা শিরশির করে উঠল ওর। বাইকের আলো চোখে লাগছিল, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মুখ ভালোভাবে দেখা যাচ্ছিল না, তবে তাদের হাসির ভঙ্গিটা ছিল স্পষ্ট। এরই মধ্যে একজন ছেলে বলে উঠল, এই যে ম্যাডাম, রাতের এই সময় একা একা কই যাও? আরে মামা, আজকে তো ফুলটুচি পেয়েছি, আজকে রাত আমাদের। সঙ্গে সঙ্গে আরুর শরীরটা মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ছেলেগুলোর কণ্ঠে উপহাস স্পষ্ট। একটার পর একটা বাজে কথা ছুড়ে দিতে লাগলো ওরা। কি ম্যাডাম, গার্ডিয়ান নাই নাকি তোমার? আমরা একটু সাহায্য করতে পারি, একা একা রাস্তা পার হওয়া কষ্ট হবে, তাই না? উফ, ভয় পেয়েছ? ভয় পেলে মাথাটা আরো বাড়বে। কি বলিস তোরা? আরও আর এক মুহূর্তেও দাঁড়াতে পারল না। সহ্য করতে না পেরে দৌড় দিল উল্টো পথে। এত জোরে দৌড়াচ্ছিল যেন মনে হচ্ছিল পা নাড়াতে দেরি হলেই কিছু একটা ভয়ানক ঘটে যাবে, কিন্তু ছেলেগুলোও সহজে ছাড়ার পাত্র না। বাইক স্টার্ট দিয়ে পেছন পেছন ধাওয়া করলো। আরও এক মুহূর্তের জন্যও থামলো না, দম ফুরিয়ে আসছে, পা ব্যথা করছে, তবুও সে যতটা জোরে সম্ভব দৌড়াচ্ছিল। বাইকের শব্দ যত কাছে আসছিল তত ওর নিঃশ্বাস দ্রুত হচ্ছিল। তবে হঠাৎই সামনে একটা গাড়ি ফুল স্পিডে এসে ওর সামনে দাঁড়িয়ে গেল। আরও আরেক পা ফেললেই হয়তো ধাক্কা লাগতো, কিন্তু শেষ মুহূর্তে গাড়িটা ব্রেক কষে থেমে গেল। ধক করে উঠল আরুর বুক। কিছুটা আশার আলো দেখতে পেল। আতঙ্কে পেছনে তাকিয়ে দেখলো বাইকও থেমে গেছে কিছু দূরে। এরপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলে রুদ্ধ বেরিয়ে আসলো। আরও সেদিকে তাকিয়ে ভয়ে শুকনো ঢোক গিলে। রুদ্ধর চোখগুলো কেমন শীতল, বোঝাই যাচ্ছে না রেগে আছে নাকি শান্ত রয়েছে। পেছনের ছেলেগুলো বাইক নিয়ে উল্টো পথে চলে যায়। রুদ্ধ একবার সেদিকে তাকায়, তারপর আবার দৃষ্টি স্থির করে আরুর দিকে। আরু কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে যাবে, ওর আগেই রুদ্ধ গর্জে ওঠে, এখানে দাঁড়িয়ে আর একটা কথা বললে তোর কলিজার টেনে ছিঁড়ে ফেলবো আমি, বেয়াদব। আরু ফ্যাল ফ্যাল চোখে তাকায় রুদ্ধের দিকে, আর এক মুহূর্ত দেরি না করে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। সে এখন কোনো মার খেতে চায় না রুদ্ধের হাতে। ভয়ে ওর সমস্ত শরীর কাঁপছে। রুদ্ধ একেবারে স্টিল হয়ে ড্রাইভ করছে, আধা ঘন্টা ধরে একটা কথাও বলেনি। পাশে বসে থাকা আরুর মুখ গোমরা, অবশ্য ওর চেয়ে বেশি মনোযোগী এখন ওর পেট। ইঁদুর, তেলাপোকা, ব্যাঙ সব একসাথে দৌড়াদৌড়ি করছে ভেতরে। সে বারবার গাড়ির সিটে নড়াচড়া করছে, একবার এদিক বসছে একবার ওদিক বসছে, মাঝে মাঝে ছোট্ট একটা গোঙানির মতো আওয়াজও বেরিয়ে যাচ্ছে ওর গলা দিয়ে।
রুদ্ধ অবশেষে বিরক্ত হয়ে ঠান্ডা গলায় বলল, এই ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? আরও সুযোগ হাতছাড়া করার মেয়ে না, সাথে সাথে একগাল হাসি দিয়ে বলে উঠল, রুদ্র ভাইয়া, আমার পেটের ব্যাঙের বাচ্চারা লাফাচ্ছে। রুদ্ধ থতমত খেয়ে সন্দেহ ভরা চোখে পেটের দিকে একবার তাকিয়ে বলল, শেষ পর্যন্ত ব্যাংকেও ছাড়লি না, এবার একটা ব্যাঙের বাচ্চার মা হয়ে গেলি। আরও ফ্যাল ফ্যাল চোখে রুদ্ধের পানে তাকায়, ভ্রু কুঁচকে বিরক্ত মুখে বলে, ব্যাঙের মা না আমি ক্ষুধার্ত, বুঝলেন? রুদ্ধ হালকা এক চিলতে হাসি লুকিয়ে রেখে গম্ভীর মুখে বলল, ও তার মানে তোর ব্যাঙের বাচ্চাগুলোর ক্ষুধা লেগেছে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করছি। আরও এবার বুঝতে পেরেছে রুদ্ধ ওর সঙ্গে মজা করছে। সে নাটকীয় ভঙ্গিতে পেট চেপে বলল, ততক্ষণে ব্যাঙের বাবা এসে আমার পাকস্থলীর দখল নিয়ে নেবে। রুদ্ধ এবার সত্যি একটু হাসলো। তারপর ফোনে কাউকে যেন কিছু টেক্সট করলো রুদ্ধ। হঠাৎ গাড়ির গতি বাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামে তাদের বাড়ির সামনে। আরও গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করে। এখন প্রায় রাত 11টা, সবাই ঘুমিয়ে গিয়েছে। তৎক্ষণাৎ চোখ যায় রান্নাঘরে খাবার নিয়ে বসে থাকা আয়ানের দিকে। রুদ্ধ পেছনে পেছনে এসে দাঁড়ায়। আয়ান ঘুমো ঘুমো চোখে উঠে দাঁড়িয়ে বলে, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তোর নাকি ক্ষুধা লেগেছে? নে তাড়াতাড়ি খেয়ে নে, আমি বরং রুমে যাই, সকালে অফিস আছে। এখন না ঘুমালে দেরি হয়ে যাবে অফিস যেতে। আরও একবার রুদ্ধের দিকে তাকায়, তারপর ছোট্ট করে উত্তর দেয়, ঠিক আছে ভাইয়া। আয়ান উপরে ওঠার আগে রুদ্ধকে কিছু একটা ইশারা দিয়ে বলে, যার কারণে রুদ্ধ আয়ানের পেছনে পেছনে উপরে উঠে যায়। আর সেদিকে মনোযোগ না দিয়ে খাবার টেবিলে খেতে বসে। এখন ওর একমাত্র লক্ষ্য ওর পেটের ভেতর ইঁদুর বিড়াল ব্যাঙগুলোকে শান্ত করা। রাতে খাবার শেষ করে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আরু। পুরো দিনের কথা চিন্তা করে। সারাদিন যা কিছু হয়েছে ওর সাথে সব কিছু অপ্রত্যাশিত ছিল। রুদ্ধর এমন আচরণের কারণ স্পষ্টভাবে আরও বুঝতে পারে না। হঠাৎ গলায় ধাতব ঠান্ডা কিছু অনুভব করে সেদিকে হাত বাড়ায়। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় গলার লকেটের কথা, যেটি রুদ্ধ তাকে দিয়েছে। লকেটটি উঁচু করে আলতো করে চুমু খায়। নিজের অজান্তেই মুখে এক চেলতে হাসি ফুটে ওঠে। রুদ্ধ তো জানে না ওর এই অধিকার বোধ অষ্টাদশীর প্রেমের রং আরও বেশি গাঢ় করে দিচ্ছে। গভীর রাতে মেঘের তীব্র গর্জনে আরও রুমের জানালাগুলো কেঁপে ওঠে। পর্দাগুলো এলোমেলোভাবে উঠতে থাকে। বাইরে ঝোড়ো হাওয়ার তীব্রতা অনুভূত হয়। আরও ধরফরিয়ে উঠে বসে চারিদিকে তাকায়। আবছা অন্ধকারে চারপাশটা যেন আরও ভয়ঙ্কর লাগছে। আরও এবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারে যে বাইরে বৃষ্টি হবে। কিছুটা নিশ্চিন্ত হয়। ধীর পায়ে উঠে জানালাগুলো বন্ধ করে। এরপর ব্যালকনির দিকে এগোয়। দরজা লাগাতে গিয়ে কিছুটা থেমে যায়। বাইরে মৃদু বাতাস বইছে। ওর পরশ স্নিগ্ধ। চোখ বন্ধ করে বাতাসের পরশ অনুভব করে আরও। ওর পরনে সাদা ফ্রক টপস। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে মুখ ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ বৃষ্টির কয়েক ফোঁটা পড়ে। আরও হাত বাড়িয়ে দেয়। বৃষ্টির ফোঁটাগুলো স্পর্শ করে। এই মুহূর্তে ওর চোখ আটকে যায় বাগানের এক পুরনো কদম গাছের দিকে। গাছের ছায়ায় কিছু একটা রয়েছে। চারিদিকে এত অন্ধকার, তবু স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একজন বসে আছে। গাছের সঙ্গে ঝুলতে থাকা দোলনাটা হাওয়ায় দুলে যাচ্ছে। বিদ্যুৎ চমকানো মুহূর্তের জন্য ছায়াটি স্পষ্ট হয়ে উঠল এবং ঠিক তখনই বৃষ্টি তীব্র হয়ে ঝরতে শুরু করলো। আরুর মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। কৌতূহল দমিয়ে রাখতে পারে না সে। ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিচে নামে। চুপি চুপি সদর দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। এতক্ষণ বৃষ্টির শব্দে অন্য কিছু শোনা যাচ্ছিল না, কিন্তু এখন স্পষ্টই শোনা যাচ্ছে গিটারের মমস্পর্শী সুর। গিটারের সুরে অষ্টাদশীর সমস্ত দুঃখ, সমস্ত সুখ একসাথে মিশে যায়, ঠিক যেমন বৃষ্টি মিশে যায় মাটির গন্ধে। সে এবার ধীরে ধীরে এগোতে থাকে। পা রাখে ভেজা মাটিতে। বৃষ্টির ফোঁটাগুলো ওর গা বেয়ে নেমে আসছে। সঙ্গে সঙ্গে ওর চোখ আটকায় সামনে থাকা মানবের উপর। রুদ্ধ গায়ে সাদা শার্ট, বৃষ্টিতে ভিজে ওর শরীরে লেপ্টে আছে। হাতের গিটার এখনো বাজছে। আর ওর মুখে অজান্তে এক চিলতে হাসি ফুটে ওঠে। এখন 3 দিন যাবৎ গিটারের আওয়াজ ওর কানে আসে না।
অথচ সে প্রতিদিন রাতে জেগে থাকতো ওই গিটারের আওয়াজ আর গানের গলা শোনার জন্য। রুদ্ধের থেকে সে অনেকটা দূরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে, সঙ্গে সঙ্গে ওর কানে ভেসে আসে সেই গানের কণ্ঠ। আরুর চোখ এখনো বন্ধ। কদম ফুলের ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়েছে। হঠাৎ গিটারের আওয়াজ থেমে যায়, কেমন যেন সব কিছু স্তব্ধ হয়ে যায়। এমন সময় কোমরে এক শীতল স্পর্শ পায়। সে সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায়। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যখন অনুভব করে কারোর গরম নিঃশ্বাস ওর ঘাড় ছুঁয়ে যাচ্ছে। ওর পিঠের সঙ্গে শক্ত একটা বুকের স্পর্শ টের পায়। শিহরণ বয়ে যায় শিরদাঁড়া বেয়ে। আরও কিছু বলার আগেই রুদ্ধ হ্যাঁচকা টান দিয়ে কোমর ধরে আরুকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। আরও চোখ খিচে বন্ধ করে চারিদিকে বৃষ্টির ঝিনঝিন আওয়াজ, সব কিছু যেন মুহূর্তেই শীতল হয়ে যায়। পুনরায় রুদ্ধ আরুর কোমর শক্ত করে জড়িয়ে গান গায়। আরুর বুক ধরফর করে ওঠে। সে হাত দিয়ে রুদ্ধকে সরিয়ে দিতে চায়, কিন্তু রুদ্ধের শক্ত হাত তাকে এক চুলও সরতে দিচ্ছে না। রুদ্ধ আরুকে গানের তালের সঙ্গে সঙ্গে নাচাচ্ছে। এক হাতে আরুর গালের লেগে থাকা ভেজা চুলগুলো পেছনে গুজে দিয়ে কানের কাছে মুখ নিয়ে পুনরায় ঘোর লাগানো ধীর কণ্ঠে গাইতে থাকে। বৃষ্টির প্রতিটা ফোঁটা আরুর শরীর জুড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছে, অথচ এই শীতলতার ভেতর রুদ্ধের উষ্ণ স্পর্শ ওর রন্ধ্রে রন্ধ্রে মিশে যাচ্ছে। হঠাৎ রুদ্ধ আরুর কোমর ধরে কিছুটা উঁচু করে নিজের পায়ের উপর দাঁড় করায়। আরু বিস্ময়ে চোখ বন্ধ করে ফেলে। সে শক্ত করে রুদ্ধের কাঁধ জড়িয়ে ধরে। রুদ্ধ আরুর দুগাল আলতো হাতে ধরে মাথা ঠেকিয়ে দেয় ওর সঙ্গে। বৃষ্টির শব্দ মিলিয়ে যায় তাদের নিঃশ্বাসের ভেতর। একে অপরের মুখের উপর উষ্ণ নিঃশ্বাস এসে পড়ে। তারপর নরম স্বরে রুদ্ধ আবার গান গাইতে শুরু করে। চারপাশ স্তব্ধ, শুধু শোনা যায় বৃষ্টির তীব্র আওয়াজ। মাঝে মাঝে বিদ্যুতের চমকানো আলোতে ভেসে ওঠে দুটি মানব মানবীর গভীর উত্তেজনায় মোড়া ছায়া। আরুর শরীর কাঁপছে। বৃষ্টির ফোঁটা চোখের পাপড়িতে জমে ভারী হয়ে আসছে। শ্বাস অগোছালো হয়ে পড়ছে। রুদ্ধ গভীর চোখে তাকিয়ে থাকে। ঠোঁটের কোণে রহস্যময় হাসি নিয়ে ভারী গলায় বলে, আমার স্পর্শ তোকে এত কাঁপাচ্ছে কেন রোজবার্ড? আরও চুপসে যায়। বুকের ভেতর উত্তেজনার এক অজানা ঢেউ আছড়ে পড়ছে। সে শক্ত করে দুই হাত দিয়ে রুদ্ধকে সামান্য ঠেলে দেয়। কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ায়, শ্বাস ধরা গলায় বলে ওঠে, আমাকে এইভাবে ছবে না রুদ্র ভাই। কেন ঝলসে যায়? আমি জানি না। রুদ্ধ দুকদম এগিয়ে এসে বলে, জানিস না? তাহলে তোর চোখ এত কথা বলছে কেন? তোর শ্বাস এত এলোমেলো কেন? আরও নিজেকে সামলানোর চেষ্টা করে বলে, এটা শুধু বৃষ্টি, শীত শীত করছে তাই। রুদ্ধ আরুর চিবুক ধরে মুখটা নিজের দিকে তোলে। এত উতলাচ্ছিস কেন? আমার স্পর্শ এতটা কাবু করে ফেলেছে তোকে রোজবার্ড? আরও পুনরায় চিবুক নামিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, আমি পালিয়ে যেতে চাই। পালিয়ে যাবি? কোথায় যাবি? যেখানে আমি নেই, যেখানে আমার ছোঁয়া পৌঁছাবে না। আরও চোখ খিচে বন্ধ করে বলে, আমি কিছু জানি না, শুধু এইটুকু জানি আপনার স্পর্শ আমায় পুড়িয়ে দিচ্ছে। তাহলে পুড়ে যা। আরুর চোখ বড় বড় হয়ে যায়। সবকিছু যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। রুদ্র ভাই প্লিজ। রুদ্ধ এবার আরুর গালে থাকা বৃষ্টির ফোঁটা আলতো করে আঙুল দিয়ে ছুঁয়ে দিয়ে বলে, প্লিজ কি আমাকে থামাতে চাস, নাকি চাস যে আমি তোকে আরো গভীরভাবে ছুঁই? আরুর শ্বাস আটকে আসে। আমি বাসায় যাব। রুদ্ধ কোমরে হাত রেখে আবার কাছে টেনে নিয়ে বলে, যদি না নেই, যদি এই ঝুম বৃষ্টির মাঝে তোকে বন্দি করে রাখি? রুদ্ধ খেয়াল করে আরু পুনরায় কাঁপছে। আরুর জোরে চলা স্পন্দন, এর আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে সে। আমি তোকে ছুলে তুই কাঁপিস, অথচ তুই জানিস না তোর একবার ছোঁয়াতে আমি পুরো ছাই হয়ে যাই।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।